আজকের এপিসোড সালাউদ্দিন সাহেবের নিয়া। উনি বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা, মানে দ্বিতীয় প্রধান নেতা বলা যাইতে পারে, অপেক্ষাকৃত তরুণ নেতা। সারা দেশের মানুষের আগ্রহ আছে কলে সালাউদ্দিন সাহেবের বিষয়ে, আমার আছে। হ্যাঁ, আমার ওনার খুব পছন্দই হয়। কেন হয় বলি। প্রথমত, উনি দারুণ সুদর্শন একজন মানুষ। বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে এমন সুদর্শন আর কেউ আছে কিনা আমার জানা নাই। পলিটিশিয়ানদের বাদ দেন, বাংলাদেশের নাগরিকদের মধ্যে এরকম সুদর্শন পুরুষ খুব কমই পাওয়া যাবে। ওনার বয়স মনে হয় 62-63 এরকম হবে, কিন্তু দারুণ রিজু একহারা ফিগার, দারুণ ফ্যাশন সচেতন। পাঞ্জাবির উপরে যে কোটিটা পরেন না, সেটা খুব এক্সক্লুসিভ করে, মনে হয় উনি ডিজাইন করেছেন, আর কোথাও দেখবেন না, নিজে ডিজাইন করেছেন। আমি শিওর ভবিষ্যতে সালাউদ্দিন কোটি হিসেবে এটা পরিচিতি পাইতে পারে। এগুলো তো গেল প্রশংসার দিক। উনি রূপালী পর্দার সেলিব্রিটি হইলে এই কথাগুলো এনাফ ছিল, কিন্তু উনি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রধান দলের বলা যায় দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি। তাই উনার যে কোনো আচরণ, যে কোনো ইতিহাস আমরা একদম মাইক্রোস্কোপের নিচে ফেলায় দেখব। আমরা উনার সাম্প্রতিক ঔদ্ধত্য নিয়ে শুরু করতে পারি। দেখেন, একটু লক্ষ্য করেন, সিনিয়রদের প্রতি ওনার ন্যূনতম একটা সম্মান বোধ নাই। এখনই যেন দলের মহা কিছু হয়ে গেছে, মঈন খানকে বক্তব্য দিতে থামাই দিল। পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ। তারপরে মঈন খান বক্তব্য দিচ্ছেন, এটা ওনার সহ্য হইল না, উনি চলে গেছেন। দেখেছেন, দেখেন। যে তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনারা শুনেছেন, সংস্কার, বিচার এবং নির্বাচন। আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে উনার নিজের দলের সিনিয়রদের যিনি সম্মান দেন না, উনি দেশের সাধারণ মানুষকে সম্মান দিবেন কিভাবে? আবার ওনার বক্তব্যের টোন দেখেন, মনে হয় ধমকায় ধমকায় কথা বলতেছেন। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। আবার পাশাপাশি আমির খসরু মাহমুদের বক্তব্য দেখেন, নম্র বিনয়ী ভাবে বলতেছেন, তাই না? দেখেন, আমি একটু বলি, মূলত সংস্কার এবং বিচার, নির্বাচন, এই তিনটার উপর আলোচনা হয়েছে। তো সালাউদ্দিন সাহেবের টোন দেখেন, আবার দেখেন। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। মনে হয় ধমকাইতেছেন। উনার ধমকানের কেউ তো দে, হ্যাঁ তো দে না। হ্যাঁ, সে বলে সুপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে, আর প্রফেসর ইউনূস পদত্যাগ করলে জাতি নাকি বিকল্প বেছে নেবে। মানে সুপুর কোনো বিকল্প নাই। হাসিনার যেমন বিকল্প ছিল না, সুপুরে বিকল্প নাই। যাই হোক, এটা আওয়ামী লীগ বললে তো মানা যাইতো, এটা বিএনপি বলে যে সুপুর কোনো বিকল্প নাই। কোন লেভেলের বেদবি দেখেন। সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়েকটা প্রশ্ন উঠছে বলে, খুব গুরুতর প্রশ্ন, যেটার জবাব উনারে দিতেই হবে, বিএনপিকেও দিতে হবে। কারণ বিএনপি ক্ষমতায় যাইতে চায়, সরকার গঠন করতে চায়, এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব। আলাপ উঠিছে যে সালাউদ্দিন সাহেবের পোলা এস আলমের অফিসে বসতেছে। এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি? এস আলমের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি? এটা না একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে। সারা দেশে একটা ধারণা প্রবল, সালাউদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার, দুর্বৃত্ত, অলিগার্ক এস আলমকে, তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন। সালাউদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত, বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত। সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন, গুম হয়েছিলেন যে বাসায়, ওইটা এস আলমের একজন কর্মচারীর বাসা ছিল। অদ্ভুত ব্যাপার না? ফিরে আসলেন, যে গাড়ি চললেন সেটাও একজন এস আলমের গাড়ি। সালাউদ্দিন সাহেব গুম কমিশনে জবানবন্দি দিচ্ছেন, এটা সত্য। গুম কমিশন একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন। এখানে জবানবন্দি দিলে গুমের বিচার হবে না। গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে। সালাউদ্দিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অভিযোগ জমা দেন নাই, আজকা পর্যন্ত জমা দেন নাই। এটা নিয়ে ইলিয়াস বলছিল, ইলিয়াসকে কি গালাগালি সবাই। ইলিয়াস তো ভুল বলে নাই। সালাউদ্দিন সাহেবের গুমের বিচার হোক, উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের, এই প্রশ্ন ওনাকে করাই যায়, এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে। এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা নিয়ে। ওনার গুমের বিষয় নিয়ে প্রশ্ন তুললে ইলিয়াস, তাসনিম খলিল লিখছে, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অন্তর্ধানের শিকার হয়েছিলেন, ব্র্যাকেটে গুম।
বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA এর হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনীর হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রাঅর্ডিনারি রেন্ডিশনের একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রোপাগান্ডা করছো তাদের উপরে মজলুমের লানত। হ্যাঁ, ঠেলায় পড়লে নাকি বাঘে ধান খায়। আর পার্সিকুলার তাসনিম খলিল ঠেলায় পড়লে ইসলামী ভোকাবুলারি ইউজ করে, লানত ইউজ করেছে। যার জন্য ইউজ করেছে তারে ধন্যবাদ। ইলিয়াসের কারণে হাজার হোক, লানত শব্দটা তো ইউজ করেছে। সাউদ্দিন সাহেবের গুমের বিষয়ে আমরা সবসময় কথা বলছি, সবাই, ইলিয়াসও বলছে, সবসময় ওনার পক্ষে দাঁড়াইছে, ইলিয়াসও দাঁড়াইছে। আমাদের সকলের সহমর্মিতা আছে, সমবেদনা আছে। কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে, যার জবাব ওনাকে দিতে হবে, কারণ উনি পলিটিশিয়ান। যাই হোক, উনি গুম হয়েছেন, এটার কারণে ওনাকে কোনো ইনডেমনিটি দেওয়া তো সম্ভব না। সম্ভব না। যাই হোক, এই প্রসঙ্গে বিস্তারিত না যায়, আমরা সালাউদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি। এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস, ওইখানে সালাউদ্দিন সাহেব ছিলেন, হ্যাঁ, পুরো সময়টাই। রিভিউ ভালো, ভালো প্রপার্টি, মাশাআল্লাহ। শিলংয়ে কেউ বেড়াইতে যেতে চাইলে থাকতে পারেন, দেখেছেন, দেখেন কি সুন্দর জায়গাপত্র, দেখেছেন, এখানে সব ব্যবস্থা ভালো। ভিতরে যেখানে সালাউদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন সেটার ছবিও আছে, মিলাই দেখে নিয়েন। অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম, বিফলে মূল্য ফেরত দেওয়া হবে। আমরা কলে এই সানরাইজ গেস্ট হাউস কোনো পয়সা করে দেয় নাই বিজ্ঞাপনের জন্য, ফ্রি করলাম আর কি। পরিবেশটা সুন্দর না, কোনো হইচই আছে? হ্যাঁ, নাই। এখানে কিন্তু পুরো সময়টাই কাটাইছেন। উঠিছেন মে মাসের 2015 সালে। তার 2 মাস পরে ডেইলি স্টার এই রিপোর্টটা ছাপে, তিনি কেমন আছেন। এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস, রিপোর্টেই কইছে 4টা বেডরুম, উনি 2টা রুম ভাড়া নিছিলেন, কিন্তু থাকতেন একাই। দেখেন রিপোর্টে বলা আছে, অন্তত এই রিপোর্টে তাই বলতেছে। কিচেন আছে, খুব চমৎকার ড্রয়িং রুম আছে, ফায়ার প্লেস আছে, সবুজ লন আছে, পিসের সবুজ লন, এটা দেখে দেন, এইটা স্যার। লাইব্রেরি আছে, বার আছে, তাতে মধ্যজাতীয় পানীয় আছে। ভালো। সাদিন সাহেব একা খেলেন, হাঙ্কার দিয়েছে, খাবেন না, কিছু করলাম নাহিনি। তাইলে সাদিন সাহেব একটা কথা কই, যে সত্যেন্দ্রনাথ দত্ত আছে না, ওনার মদিরা মঙ্গল নামে একটা প্যারোডি আছে। ওই যে ডিএল রায়ের বঙ্গ আমার জননী, আমার ধাত্রী, আমার দেশ, একটা গান আছে না, ওইটা দিয়ে এটা একটা প্যারোডি বানিয়েছিলেন, মদিরা মঙ্গল। উনি কইছিলেন, মদ্য আমার, পানীয় আমার, শরাব আমার পেগ, কেন কোম্পানির নজর দিল গো, কেন হলো গো ডিউটি পেগ, মানে ডিউটি বেড়ে গেছিল। তো উনি মনের দুঃখে এই প্যারোডি লিখেছিলেন। তারপরে লিখেছেন, নিরামিষে যকৃতটা শুধু বৈরাগী সম করিছে শেখ, রাগ্গি আমার, মাগ্গি আমার, ভাগ্যি আমার পেগ। হ্যাঁ, আপনাদের প্রিয় রঠা মানে রবি ঠাকুর, মানে বিএনপির প্রিয়। তো রবি ঠাকুরের একটা গান বলি আর কি, আপনারা নাকি রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানাইতে পারিয়া কৃতজ্ঞ, সেজন্য ওনার একটা না বললে কেনকা করে হয়। মানে চিরকুমার সভা এটা লেখা আছে, ওরা অক্ষয় বলে একজন চরিত্র আছে, ওই গাইতেছে, ওই গাইছে কি জানেন, অভয় দাও তো বলি আমার উইস্কি, মানে ইচ্ছা, অভয় দাও তো বলি আমার উইস্কি, 100 টাকা সোডার জলে বাকি 3 পোয়া হুইস্কি। হ্যাঁ, আমাকে না একবার খাওয়ায় না সালাউদ্দিন সাহেব, 100 টাকা সোডার জলে বাকি 3 পোয়া হুইস্কি খাওয়ায়। এটা আমার উইশ থাকলো আপনার কাছে। পুরা বাংলাটা নিজে তো ভাড়া করেছিলেন, তো বাংলাদেশি টাকায় কত, 1.5 লাখ টাকা মাসে। আবার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, ম্যানেজার ছিল, 2জন কেয়ারটেকার ছিল, 2জন মালি ছিল। একটা হাইলি সিকিউর্ড এরিয়া, কাছেই এয়ারফোর্সের অফিস, আর কয়া হয়েছে একটা গোয়েন্দা সংস্থার অফিস। আমরা ধারণা করি এটা রয়ের অফিস। কে রাখলো ওখানে ওনাকে? উনি অনুপ্রবেশের দায় গ্রেপ্তার হয়েছিলেন। উনি তো চাকরি করতেন না ইন্ডিয়াতে, উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই। ওনার এই সুপার ফ্যাবুলাস লাইফস্টাইলের টাকা কে দিছে? টাকা কে দিছে? উনি আয় করেন নাই, তাহলে টাকা কি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে হুন্ডি করিয়া? হুন্ডি আপনি করতে পারেন, এটা অর্থ পাচার না? এইগুলো লেজিট এবং বৈধ প্রশ্ন। আপনারা বলতে হবে টাকাটা কে দিছিল, কেঙ্কা করে গেছিল।